আমি বললাম, ফাজলামি করিস সত্যি? আমি বললাম, তুই বললেই বিশ্বাস করব, এখানে থাকলে বুঝতে পারবি। আমি বললাম, আচ্ছা তাহলে আগে বলিসনি কেন? তুই আমার কথা আগে কর্ণপাত করেছিস? আমি বললাম, তাহলে আরো ইজি হয়ে গেল। কিভাবে? আমি বললাম, সময় হলে বুঝবি। রুম কোথায় তোর? 2 তলায়। অর্ধেক সিঁড়ি বেয়ে ওঠার পরে বাঁধলো আরেক বিপত্তি। 6-7 জন মেয়ে সিঁড়ি দিয়ে নামছে। আমি গালিবের পিছনে দাঁড়ালাম। মেয়েগুলো গালিবকে দেখে দাঁড়িয়ে পড়ল। আমি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছি। একটা মেয়ে ফিস ফিস করে বলছে, গালিব ভাই এটা কে? গালিব আমার দিকে তাকালো। ফেক পরিচয় দিতে সে ইতত্ত বোধ করছে। আমি গালিবের পেটে খোঁচা দিলাম পরিচয় দেওয়ার জন্য। ওহ, এটা এটা আমার বন্ধু প্লাস ডেকোরেশনের লোক। মেয়েগুলো একসাথে হেসে উঠল। তাদের মাঝে কেউ একজন আবার ফিস ফিস করে বলছে, নাম কি তার? গালিব আমার দিকে তড়িৎ গতিতে তাকিয়ে বলল, কি যেন নাম তোর? আমি গালিবের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এত নির্ভুত ছেলেটা বলার বাহিরে একটা ফেক নাম বললেই তো হয়। তুই জানিস না? ও হ্যাঁ, মনে পড়েছে। তোর নাম তো মিরাজ। মিরাজ? হ্যাঁ মিরাজ। আরেকটি মেয়ে বলে উঠল, ছাগলের মতো মেয়ে করছিস কেন? তোর বন্ধুর নাম তোর মনে থাকে না? কেমন বন্ধু তোর? আরে আজকে মাত্র পরিচয় হলো। যাক বাবা, কথাটা ঘোরাতে পেরেছে। তোর সাথে পরে কথা আছে, ফোন দিলে দেখা করিস। ওকে। মেয়েগুলো চলে গেল। আমি গালিবের মাথায় একটা চাটি মারলাম। আউচ! এত গাধা কেন তুই? আর একটু হলে তো কেস খাইয়ে দিচ্ছিলি। আরে বেটা, মুন্নি আবুকে দেখলে এমনি ডিপ্রেশনে পড়ে যায়। আমি বললাম, মুন্নি আবার কি? ওই যে দেখলি না তুই তুই করে বললো, বড় মামার বড় মেয়ে। আমি বললাম, ডিপ্রেশনে পড়ে যাসনি কেন তাহলে? আরে সে সব সময়। গালিব থেমে গেল। কি ভেবে যেন কথা ঘোরাতে চেষ্টা করলো। আচ্ছা তোর পেটে তো খিদে। আমি বললাম, তুই জানলি কি করে আমার পেটে খিদে? এত দূর জার্নি করে আসছিস, চল খাবি। গালিবের কথাই বেশ সন্দেহ হচ্ছে। আমাকে এখনো তার রুমে নিয়ে যায়নি। কথা ঘোরানোর ছলে সেটা ভুলে গিয়েছে। তাহলে বিষয়টা খতিয়ে দেখতে হবে। তবে এখন না, এই অবস্থায় গিয়ে কি খেতে বসবো? ওহ সরি, মনে নেই, চল রুমে চল। বেশ পরিপাটি একটা রুম। বেচালার ছেলের রুম সাধারণত এত গোছালো থাকে না। কে জানে কে গুছিয়ে দেয়। গালিব, কেয়ারফুল ম্যান। তুই যে রুমটা করছিস সবকিছু তো শেষ করে দিবি। ওকে, নো প্রবলেম। শুদ্ধি খিদে লাগছে। ওহ, ওইদিকে বাথরুম, ফ্রেশ হয়ে আস। গালিবের সাথে গিয়ে খাবার টেবিলে বসলাম। এত বড় খাবারের টেবিল অতীতে কখনো কোনো পরিবারের দেখিনি। সাধারণত যৌথ পরিবারগুলোতে দেখা যায় এরকম টেবিল, তবে এত বড় টেবিল দেখিনি। কমপক্ষে 30+ মানুষে একসাথে বসে খেতে পারবে। আমাকে আর গালিবকে টেবিলের তুলনায় অনেক ক্ষুদ্র দেখাচ্ছে। মনে হচ্ছে সূর্যের তুলনায় পৃথিবী। তুই 1 মিনিটে বস, আমি জেঠিমাকে বলছি খাবার দিতে। ওকে যা। আমি পকেট থেকে মোবাইল বের করে একটু এদিক সেদিক ঘাটাঘাটি করছি। হঠাৎ লক্ষ্য করলাম আমার সামনে তড়িঘড়ি করে একটা মধ্যবয়সী মহিলা এসে বসলো। মাথার চুলগুলো আদো ঢাকা। একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম মিস মারজান বেগম। আমার আম্মু আর কি। সন্তান পিতামাতা থেকে যত দূরেই থাকুক, তাদের চিনতে কখনো ভুল হয় না। ফোনে কার সাথে যেন কথা বলছে। এই নীলিমা। উনার পিছনে ঘর থেকে উত্তর আসলো, জি খালা, প্রচুর খিদা লেগে আছে। 1 মিনিট। আমি আর চোখে মিসেস মারজানা বেগমকে লক্ষ্য করছি। ওরে বাহ, উনি তো এত ব্যস্ত, অপরিচিত একজন মানুষ তার বিপরীত পাশে বসে আছে, সেটা তার দেখার সময় নেই। একসময় গালিব এসে আমার পাশে বসলো। 1 মিনিটের ভেতর খাবার আসতেছে। আমি কিছু বললাম না। হঠাৎ আম্মু ফোন রেখে গালিবকে বলছে, কোথায় থাকিস তুই? সন্ধ্যাবেলা খুঁজলাম, পেলাম না তো। একটা জায়গায় গিয়েছিলাম। এটাকে? আমার বন্ধু, ডেকোরেশনের লোক। তোর আবার ওই ক্লাসের বন্ধু আছে? গালিব আমার মুখের দিকে তাকাচ্ছে। আমার চোখ একদম লাল হয়ে যাচ্ছে। নিজেকে কোনো রকম কন্ট্রোল করলাম। না, এটা কোনো সাধারণ মহিলা না। যাই হোক, নিয়ে এসেছিস কি করার, ভবিষ্যতে সাবধান। এটা ভদ্রলোকের বাড়ি। আমি 2 হাত বুকে গুটিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটা মানুষ এত নিম্নমনের হয় কিভাবে? বুঝেছি, পাপের নদী পানিতে টুইটুম্বর হয়েছে। আঙ্গুলের ইশারায় সেই পাপের নদী যদি না চুবিয়েছি, আমার নামও মেঘনা। ভেবেছিলাম ওনার মাঝে বোধহয় অনুশোচনা জন্মেছে, কিন্তু আমার ধারণা ভুল। আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম। কিরে, উঠে দাঁড়ালি যে? সব বাড়ির খাবার সেই পেটে হজম হয় না। কিছু কিছু বাড়ির খাবার খাওয়ার আগে পেট নষ্ট হয়ে যায়। রাগে কটমট করতে করতে গালিবের রুমে এসে শুয়ে পড়লাম। গালিব আসলো, তাকে নিয়ে রেস্টুরেন্টে যেতে হবে। কিন্তু মারজান বেগমের এত লুজ ক্যারেক্টার সে তার ধারণা ছিল না। যখন আব্বুর সাথে সমানে তর্ক দিয়ে কথা বলতো তখন তো বুঝতাম না। তাহলে আব্বুর কোনো দোষ ছিল না। এইমাত্র বুঝলাম গন্ডগোলটা কোথায়। একটু পর গাড়ি আসলো। চলে আসলি যে? আমি বললাম, তোর কি মনে হয় আমি রাস্তার ছেলে? আরে দূর, ফুপির কথায় কিছু মনে করিস না, উনি আগে এমন ছিল না। আমি বললাম,
দেখ গালিব, মারজান বেগমকে আমি ছোট থেকে চিনি। আজ আমার এই পরিণতির জন্য দায়ী শুধু তিনি। এমন অবস্থায় ফেলবো দেখবি তারের মতো সোজা হয়ে গেছে। নেক্সট টাইম আর এই শব্দটা মুখে না নিলে খুশি হব। এখন চল কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। কেন? আমি বললাম, না খেয়ে থাকবো নাকি? আচ্ছা চল। রুম থেকে বের হলাম। একটু দূরে যেতে প্রথমে সেই মেয়েটার সামনে পড়লো। গালিবকে হাতে ইশারায় কি যেন বলছে। এবার একটু থমকে দাঁড়ালাম। মেয়েটা বোধ হয় বুবা। গালিব আমার দিকে বারবার তাকাচ্ছে, কেন সঠিক বুঝতে পারলাম না। মেয়েটা বিষণ্ণ মনে চলে গেল। আমি এবার গালিবকে বললাম, এটা কে? তরি। মুহূর্তের মাঝে পুরো শরীরে শিহরণ বয়ে গেল। এটা তরি ছিল। নিজের অজান্তে চোখ দুটো অশ্রুতে ভরে গেল। কোনো রকম নিজেকে শান্ত করলাম। করুণ কণ্ঠে বললাম, তরি বুবা? জন্মগত, তুই জানিস না? আরে না, যে সময় আব্বু আম্মুর বিচ্ছেদ হয় তখন তুরি 4 মাসের শিশু ছিল। বলছিস কি? এত ছোট বাচ্চা কোলে থাকতে তাদের কিভাবে বিচ্ছেদ হলো? ওরা মানুষের কাতারে পড়ে নাকি? একটু আগে কি বললো দেখলি না? তবে ঠিক ধরেছিস, ফুপুর ব্যবহার একটু উগ্র টাইপের। তবে আমি বললাম, এই চরিত্রের তবে বলে কোনো শব্দ নেই। আমি ওনাকে আগে থেকেই চিনি। হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে আসলাম। গালিব গাড়ি বের করতে গিয়েছে। গেটের সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ লক্ষ্য করলাম একটু দূরে মুনির নামে মেয়েটা 4-5টা ছেলের সাথে কি যেন পরামর্শ করছে। মুনির চেহারায় হতাশ আর ব্যস্ততার ছাপ, তবে কথা বলার ভঙ্গিমা বেশ সন্দেহজনক। আমি গেটের ভিতরে ঢুকে দেওয়ালের ওই পাশ দিয়ে গেলাম। পকেট থেকে মোবাইল বের করে এমন একটা ভাব ধরলাম দূর থেকে কেউ দেখলে মনে করবে মোবাইল টিপছি। আমার উদ্দেশ্য দেওয়ালের বিপরীতে পাশে কথাগুলো শোনা। আর 2 কদম এগিয়ে তাদের কথাবার্তা স্পষ্ট শুনতে পেলাম। মুন্নি বলছে, কি বলেছি মনে আছে তো? ওর পরিচয় জানার সাথে সাথে যেভাবে পারিস খতম করে দিস, আর বাকি 50,000 টাকা কাজ শেষে পাবি। আরে আপনি কোন টেনশন লয়েন না, ব্যাপারটা আমরা দেখতেছি। আপনি শুধু বাকি টাকাটা রেডি রাখেন, তাহলেই হইব। মুন্নি বলল, আই এম শিওর সেখানে আসবে। আমার কাছে খবর আছে সে বাংলাদেশে এসেছে। কইলাম তো, ও যদি এখানে নাও আসে, ওরে যেখানে পামু পরিচয় জানার সাথে সাথে খেল খতম করে দিমু। ভেরি গুড। গালিব ফোন দিচ্ছে বারবার। মনে হয় আমাকে না দেখে চিন্তায় পড়ে গেছে। আমি আস্তে আস্তে সেখান থেকে সরে আসলাম। গালিবের সাথে গাড়িতে বসে আছি। আমি পুরো স্তব্ধ হয়ে আছি। মার্ডারের পেনটা যে আমাকে নিয়ে হচ্ছে তা 70% শিওর। মনে হচ্ছে ফেক পরিচয়টা ছিল আমার সব থেকে বুদ্ধিমানের কাজ। একটু আগে মারজান বেগমের অহংকারী রূপটা দেখলাম, তখন যদি ছেলের পরিচয় দিতাম তাহলে কিন্তু মেঘ মেঘ বলে বিষয়টা অন্য পর্যায়ে নিয়ে যেত। এমন একটা ভাব ধরতো মনে হতো আমার অপেক্ষায় ছিল। আমার জন্য কেঁদে চোখের কোণে কালো দাগ পরিয়েছে। ফেক পরিচয় দেওয়াতে বুঝতে পারলাম তিনি কোন অবস্থায় আছে। আর তখন মুন্নির সামনে মিরাজ পরিচয় না দিয়ে মেঘ বলতো, তাহলে এতক্ষণে আমার ডেড বডি আশেপাশে কোথাও পড়ে থাকতো। এখন আমার প্ল্যান বি হিসেবে কাজ করতে হবে। নকল মেঘ উপস্থিত করতে হবে, আর সেটা কাল সকালে সারপ্রাইজ হিসেবে থাকবে পুরো বাড়ির সবার কাছে। মারজান বেগমের জীবন থেকে নিন্দা শব্দটা মুছে দিতে হবে। গালিবের কথায় ধ্যান ভাঙলো। পুপির ব্যবহারে মন খারাপ, সেটা অল্প অল্প। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, শুন গালিব, আমার কাছে মনে হয় মা চরিত্রতা স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি। মা বাস্তবে যতটা খারাপ হোক সন্তানকে কখনো বুঝতে দেয় না। পৃথিবীর সব সন্তানের কাছে মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ। কেননা তার মায়ের গোপনে করা অন্যায়গুলো দেখে না। তার মায়ের মাঝে অহংকার ভাব, হিংসা ভাব থাকলেও সে কিছু দেখে না। তার কাছে মনে হয় তার মাই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান মানুষ। কিন্তু আমি এমন একটা অভাগা যে নিজের মায়ের খারাপ রূপটা দিনের পর দিন দেখে যাচ্ছি। কোথায় এর শেষ কে জানে? কোনোদিন কি দেখতে পাবো মায়ের ভালো রূপ? স্রষ্টার কাছে প্রার্থনা করি পৃথিবীর কোনো সন্তানই যেন মায়ের মমতা মাখা রূপ ছাড়া আর কোনো অন্য রূপ না দেখে। যতই ঘৃণা করি, এর থেকে কষ্টের বিষয় মনে হয় আর কিছু নেই। কে জানে তরিকে কিভাবে বড় করেছে? কি জানি বিয়েটা তরির ইচ্ছে মতো দিচ্ছে কিনা। আমি তো আমার কষ্টগুলো তোকে মুখ ফুটে বলতে পারি, কিন্তু তরি কিভাবে সহ্য করে? সে তো চাইলে মুখ ফুটে বলতে পারে না। তরি ভালো আছে, তুই অযথা চিন্তা করিস না। আচ্ছা, তুই কেন এই সময় বলেছিস আনাজকে উপস্থিত করাতে? পারিস মেঘ সাজিয়ে সেই প্ল্যানটা কি করবি? কাল সকালে আসবে, তবে তার আগে আজকে রাতে কিছু কাজ করতে হবে। আবার কি কাজ? মার্কেটে চল, দেখতে পাবি।